প্রিলিমিনারি রিটেন এবং ভাইভাতে পাশ করলে আপনি একজন বিশেষ ক্যাডার হয়ে যাবেন। কিন্তু এনটিআরসি ক্যাডার হতে হলে আপনাকে কতটি ধাপ বা কতটি পর্যায়ে অতিক্রম করতে হবে আপনি কি জানেন? ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। SM খায়রুল ডিজিটাল একাডেমি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে হাজির হলাম একটি নতুন ও গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আজকের টপিক, আপনারা যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তারা আবেদনের পরবর্তী আর কতটি ধাপ আছে এবং ধাপগুলো কী কী বা কতটি আর কী কী কাজ আছে আপনাদের, কী কী করণীয়, এবং ভিডিওটি শেষে থাকবে যে এমপিও ভুক্তিকরণের জন্য বা আপনার একটি ইন্ডেক্স পাওয়ার জন্য কত ধরনের কাগজপাতি প্রয়োজন হয় বা কী কী করণীয় আছে, ভিডিও শেষে সে বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আশা করি শিক্ষক নিবন্ধন পরীক্ষা বা এনটিআরসি সম্বন্ধে একটি ফুল ধারণা পেয়ে যাবেন, আপনি ফুল প্রসেসটি সম্পর্কে জেনে যাবেন যে মূলত কিসের পরে কিসে কতগুলো পর্যায়ে আছে বা কোন ধাপের পরে কোন ধাপ অতিক্রম করতে হচ্ছে আপনাকে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। এনটিআরসি ও চাকরি সম্পর্কে যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আপনি আপনার ওয়ালে পেয়ে যাবেন। আর ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। সময় ক্ষেপণ না করে চলুন মূল ভিডিওতে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে বিসিএস এর থেকেও অনেক বেশি কঠিন এই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করা। কেন কঠিন বলছি ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। প্রিলিমিনারি রিটেন এবং ভাইভাতে পাশ করলে আপনি একজন বিশেষ ক্যাডার হয়ে যাবেন। কিন্তু এনটিআরসি ক্যাডার হতে হলে আপনাকে কতটি ধাপ বা কতটি পর্যায়ে অতিক্রম করতে হবে আপনি কি জানেন? দেখুন, আপনি ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। পঞ্চম গণবিজ্ঞপ্তির আবেদন শেষ অনলাইনে। এই আবেদন পরবর্তী আর কতগুলো ধাপ আছে, কতগুলো স্টেপ আছে, চলুন এবার আমরা সে বিষয়টা জেনে নিই যে আবেদন করার পর মূলত আপনার শিক্ষক হতে আর কি বাধা বা প্রতিবন্ধকতা আছে, আপনাকে আরও কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে। এই আবেদন শেষ হওয়ার পরে আপনি চয়েস লিস্ট, তো 40টা চয়েস লিস্ট দিলেন। এই 40টা চয়েস লিস্ট তারা যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করার পর তারা 8 থেকে 10 দিন বা 10 থেকে 15 দিন বা 15 থেকে 20 দিন একটা নির্দিষ্ট সময় পর তারা একটা রেজাল্ট প্রকাশ করবে আপনার আবেদনের ভিত্তিতে। আপনি যে চয়েস লিস্টটা দিলেন, যে এই চয়েস লিস্টের ভিত্তিতে আপনি খায়রুল ইসলাম এই প্রতিষ্ঠানে আপনাকে সুপারিশ করা হলো, তারা প্রাথমিকভাবে সুপারিশ করার জন্য একটা রেজাল্ট প্রকাশ করবে। এর পরবর্তী ধাপ হচ্ছে একটা ভি ফর্ম বলে থাকে, অনলাইনের মাধ্যমে আপনার পুলিশ ভেরিফিকেশন ফর্ম আছে, একটা পুলিশ ভেরিফিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। এটার জন্য আপনার 1 সপ্তাহ 15 দিন সময় চলে যাবে। তার পরবর্তীতে তারা হচ্ছে আপনাকে জয়েনিংয়ের জন্য একটা নোটিশ ইস্যু করবে। তারা প্রতিষ্ঠানে এবং আপনার কাছে প্রতিষ্ঠানে এবং যে প্রার্থী তার কাছে দুই জায়গাতেই তারা একটা চিঠি ইস্যু করে যে আপনার কবে থেকে যোগদান করতে হবে, যোগদানের একটা সময়সীমা দিয়ে দেয়। এই সময়সীমার মধ্যে আপনার উক্ত প্রতিষ্ঠানে গিয়ে প্রতিষ্ঠান প্রধানের নিকট আপনার একটা আবেদন করতে হয় যে আমি খায়রুল ইসলাম আপনার প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট টিচার আইসিটি বা লেকচারার আইসিটি হিসেবে যোগদান করতে চাচ্ছি। একটা আবেদন করে আসতে হবে। এরপরে প্রতিষ্ঠান প্রধানগণ করবে কি, তাদের বোর্ড অফ মেম্বারদের ডাকবে বা তাদের যে কমিটি আছে কমিটিকে ডাকবে, ডেকে তারা বসে তারা আলোচনা করবে, সিদ্ধান্ত নিবে। সিদ্ধান্ত নিয়ে তারা সবশেষে করবে কি, আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে। এই অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনাকে তারা করবে, একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে। এই অ্যাপয়েন্টমেন্ট লেটারের ভিত্তিতে আপনাকে আবার একটা জয়েনিং ফর্ম পূরণ করতে হবে যে আপনি এত তারিখ থেকে জয়েন করতেছেন। এরপরে আপনার হলো আপনি প্রতিষ্ঠানে জয়েন করলেন। প্রতিষ্ঠানে জয়েন করার পরে রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ ভোগান্তিটা, অর্থাৎ এখন আপনার এমপিও হইতে হবে। এমপিও হওয়ার জন্য কী করতে হবে, অর্থাৎ আপনার সহজ কথা যদি বলি, এখন আপনার স্যালারি ধরাইতে হবে, আপনার এখন বেতন ধরাইতে হবে। এখন বেতন ধরানোর জন্য আপনার কী করতে হবে? বেতন ধরানোর জন্য বা এমপিও মান্থলি পে অর্ডারের জন্য আপনার বেশ কতগুলো ধাপ অতিক্রম করতে হবে, বেশ কতগুলো কাজ রয়েছে। এমপিও ভুক্তিকরণের জন্য আপনার কী ডকুমেন্ট লাগবে, কী ডকুমেন্ট সাবমিট করতে হয়, ডকুমেন্টগুলো কীভাবে কালেক্ট করবেন এবং ডকুমেন্টগুলো কোথায় পাঠাইতে হবে, ডকুমেন্টগুলো কোথা থেকে আসবে এবং ডকুমেন্টগুলো কতগুলো ধাপ অতিক্রম করে গিয়ে কত দিন পরে আপনার এমপিও বা মান্থলি পে অর্ডারটা আপনি পেতে পারেন এবং প্রথম স্যালারি আপনি কবে তুলতে পারেন সে সম্পর্কে এবার এখন একটু জেনে নিন। আসুন, মান্থলি পে অর্ডার বা এমপিও ভুক্তির জন্য আপনাকে প্রায় 25 ধরনের কাগজপত্র জমা দিতে হবে। এই 25 ধরনের কাগজপত্র জোগাড় করতে হবে। জোগাড় করে এই কাগজপত্রগুলো 1 থেকে 5 তারিখের মধ্যে অনলাইনে জমা দিতে হবে। আর মাদ্রাসায় যদি আপনি জব হয়ে থাকে তাহলে মাদ্রাসায় আপনি প্রতি মাসে 1 থেকে 5 তারিখের মধ্যে পাঠাইতে পারবেন। আর যদি মাদ্রাসায় না হয়ে স্কুল বা কলেজে হয়ে থাকে তাহলে আপনি প্রতি মাসে পারবেন না। সেক্ষেত্রে আপনার 1 মাস পরপর, অর্থাৎ 1 মাস পরপর পাঠাইতে পারবেন হচ্ছে এই কাগজপত্রগুলো।
এবার তাহলে চলুন দেখি এই 25 ধরনের যে কাগজপত্র মূলত কি কি কাগজপত্রগুলো এখানে রয়েছে। 1 নম্বরে রয়েছে আপনার যে একাডেমিক সার্টিফিকেট রয়েছে, একাডেমিক সার্টিফিকেটগুলো স্ক্যান কপি লাগবে, এসএসসি, এইচএসসি, অনার্স যে সার্টিফিকেটগুলো আছে সবগুলোরই। এরপরে এনটিআরসি আপনাকে একটি সার্টিফিকেট দিয়েছে, এই এনটিআরসি সার্টিফিকেটটার স্ক্যান কপি। এনটিআরসি এর সুপারিশপত্র যেটা রয়েছে, এনটিআরসি থেকে আপনাকে যে সুপারিশপত্রটা দিয়েছে এই সুপারিশপত্রটার ফটোকপি। আপনার লাস্ট সার্টিফিকেট যেটা বা লাস্ট শিক্ষা প্রতিষ্ঠান যেটা ছিল সেখান থেকে যে আপনি মার্কশিটটা পেয়েছেন, সর্বশেষ মার্কশিটটা রয়েছে, সে মার্কশিটের স্ক্যান কপি। প্রতিষ্ঠান যে আপনাকে নিয়োগ প্রদান করলো এই প্রতিষ্ঠান থেকে যে নিয়োগপত্র একটা দিয়েছে সেই নিয়োগপত্রটার স্ক্যান কপি। এরপরে আপনি যে প্রতিষ্ঠানে যোগদান করেছেন এই যোগদানপত্রের স্ক্যান কপি। এরপরে হচ্ছে প্রতিষ্ঠানের বেতনগুলো যে ব্যাংকে যায় সেই ব্যাংকে আপনার একটি অ্যাকাউন্ট করতে হবে এবং সেই অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো। এরপরে যে ডকুমেন্টটা লাগবে সেটি হচ্ছে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর তথ্য বিষয়ভিত্তিক, অর্থাৎ আপনি যে বিষয়ে জয়েন করতেছেন এই বিষয়ে আপনার কতগুলো স্টুডেন্ট রয়েছে এই ছাত্রছাত্রীর সংখ্যাটা লাগবে, তথ্যটা লাগবে, এটা আপনি প্রতিষ্ঠান থেকে কালেক্ট করবেন। সকল টিচারের তথ্য, আপনার এই প্রতিষ্ঠানে এখন পর্যন্ত কত ধরনের টিচার রয়েছে, কতগুলো টিচার রয়েছে তাদের তথ্য লাগবে। পদ সংক্রান্ত তথ্যটা যদি আমি একটু বলি তাহলে হচ্ছে আপনার এই পদটি হচ্ছে শূন্য পদ নাকি সৃষ্ট পদ। তো শূন্য পদ বলতে আপনার এই প্রতিষ্ঠানে এর আগে একজন টিচার ছিল, তিনি অবসরে চলে গেছেন অথবা কোনো কারণে জব ছেড়ে দিয়েছেন অথবা তিনি কোনো কারণে মারা গেছেন বা যে কোনো কারণে চাকরি করতেছেন না বা জবটা ছেড়ে দিয়েছেন। এইসব কারণে যদি আপনার প্রতিষ্ঠান পদটা শূন্য হয়ে থাকে বা ফাঁকা হয়ে থাকে, ভ্যাকেন্সি হয়ে থাকে, তাহলে সেটি হচ্ছে শূন্য পদ। আরেকটা হচ্ছে সৃষ্ট পদ। এই সৃষ্ট পদ হচ্ছে আপনার মনে হয় যে কোনো একটি শাখা আপনার প্রতিষ্ঠানে চালু ছিল না, সেই শাখাটি আপনি এখন চালু করছেন, চালু করার কারণে আপনার নতুন একটি পদ তৈরি হয়েছে বা এই ধরনের নতুন যে পদগুলো তৈরি হয় এগুলোকে মূলত সৃষ্ট পদ বলে থাকে। এরপরে যে কাগজটা প্রয়োজন সেটি হচ্ছে প্রতিষ্ঠানের স্বীকৃতিপত্র, অবস্থান নির্ধারণী পত্র। মানে হচ্ছে আপনি যে বলতেছেন যে এই প্রতিষ্ঠানটা ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদরের উমুক উপজেলার উমুক ইউনিয়নে অবস্থিত। এই প্রতিষ্ঠানটা অবস্থিত যে আছে এটা আদৌ কি এই নামে ওই স্থানে কোনো প্রতিষ্ঠান আছে কিনা সেটার জন্য একটা অবস্থান নির্ধারণী পত্র লাগবে। এই পত্রটা আপনার চেয়ারম্যানের কাছ থেকে সংগ্রহ করতে হবে। অনুমোদিত ম্যানেজিং কমিটির স্বীকৃতিপ্রাপ্ত। এই প্রতিষ্ঠানে যে একটা ম্যানেজিং কমিটি আছে এই কমিটিটার কি অনুমোদন আছে কিনা সেটার একটা স্বীকৃতিপত্র লাগবে। এরপরে হচ্ছে নিয়োগ ও অনুমোদন পত্রের রেজুলেশন কপি। এরপর নিয়োগপত্রটা তো আছেই, এরপরে ওই যে আপনি আমাকে বলছিলাম যে আপনার প্রতিষ্ঠান প্রধান কমিটি থেকে নিয়ে বসবে, আলোচনা করে তারা একটা সিদ্ধান্ত নেবে এবং একটা রেজুলেশন কপি তারা ইস্যু করবে। তারা ওই কমিটি থেকে একটা যেই কপিটা দেয় ওইটাই মূলত রেজুলেশন কপি বলে থাকে, এই কপিটার স্ক্যান কপি লাগবে। এরপরে হচ্ছে পত্রিকা কাটিং আর কি, গণবিজ্ঞপ্তিটা যে অনলাইনে বা পত্রিকায় প্রকাশ হয়েছিল তার কোন পত্রিকা হয়েছিল সেই পত্রিকাটার একটা পত্রিকা কাটিং লাগবে, আদৌ গণবিজ্ঞপ্তি হয়েছিল কিনা। এরপরে যে জিনিসটা লাগবে এটা হচ্ছে ওই শিক্ষা প্রতিষ্ঠানটার সর্বপ্রথম এবং সর্বশেষ যে এমপিও শিট রয়েছে এই এমপিও শিটের কপিটা লাগবে। এই সব ডকুমেন্টগুলো, এখানে প্রায় 25 ধরনের ডকুমেন্ট রয়েছে, এই সব ডকুমেন্টগুলো আপনার 1 থেকে 5 তারিখের মধ্যে কালেক্ট করতে হবে। 5 তারিখের মধ্যে কালেক্ট করে এগুলো অনলাইনে আপনার কি করতে হবে, সাবমিট করতে হবে। আপনি যদি এই যে উপরোক্ত যে ডকুমেন্টগুলোর কথা বললাম এই ডকুমেন্টগুলো 1 থেকে 5 তারিখের মধ্যে সংগ্রহ করতে পারেন, সংগ্রহ করে অনলাইনে সাবমিট করতে পারেন, তাহলে কি ঘটনা ঘটবে আমি পরবর্তী বলি। 1 থেকে 5 তারিখের মধ্যে এই ডকুমেন্টগুলো আপনার এনটিআরসি ডকুমেন্ট আকারে কি করবে, আপনার জেলায়, আপনি যেই উপজেলা আছেন সেই উপজেলায় পাঠিয়ে দিবে। এখন এই উপজেলা শিক্ষা অফিস থেকে এই ডকুমেন্টগুলো 14 তারিখের মধ্যে তারা জেলা শিক্ষা অফিসে পাঠিয়ে দিবে। এখন জেলা শিক্ষা অফিস কি করবে, 22 থেকে 23 তারিখের মধ্যে এটা হচ্ছে তাদের যে বিভাগীয় অফিস আছে বিভাগীয় শিক্ষা অফিসে পাঠিয়ে দিবে। এরপর বিভাগীয় শিক্ষা অফিস আপনার এই ডকুমেন্টগুলো সব কিছু যাচাই বাছাই সব কিছু ঠিকঠাক আছে কিনা A to Z সব কিছু দেখে তারা কি করবে, তারা আপনাকে একটা ফাইনালি ইন্ডেক্স নাম্বার দিবে। এই ইন্ডেক্স নাম্বার
যদি দেয়, মনে করেন যে আপনার মে মাসের 1 তারিখে, মে মাসের 24-25 তারিখে আপনাকে ইন্ডেক্স নাম্বার দিল, তাহলে পরবর্তী অর্থাৎ জুন মাসের 1 তারিখ থেকে আপনার বেতন ধরবে। আর যদি কোনো কারণে এটা মিস হয়ে যায় 24-25 তারিখের বা এই মাসের মধ্যে, মে মাসের মধ্যে আপনার এই কাজটি কমপ্লিট হইল না, তাহলে এইগুলো চলে গেল, আবার এই ফুল প্রসেসটা পরবর্তীতে হবে। আবার এই যে ডকুমেন্টগুলো, এই ডকুমেন্টগুলোর যদি কোথাও কোনো একটা ঘাটতি হয়ে থাকে, তাহলে এই যে আপনার উপজেলা, জেলা, বিভাগ যে কোনো জায়গা থেকে আবার ফেরত আসতে পারে। ফেরত আসলে আবার আপনার সেই ডকুমেন্টারি সংশোধন করে আবার অনলাইনে সাবমিট করতে হবে ওই 1 মাস পর বা 2 মাস পরে। আপনি আবার যখন সাবমিট করলেন, সাবমিট করার পরে আবার সেটা উপজেলায় পাঠালো, উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগীয় পর্যায়ে পাঠালো, সেখানে যায় আপনার একটা ইন্ডেক্স নাম্বার দিয়ে দিল। মনে করেন যে জুনের 1 তারিখ থেকে বেতন ধরলো, কিন্তু এই বেতনটা আপনার পেতে পেতে আরও 1 থেকে 2 মাস সময় লেগে যাবে, 1 থেকে 2 মাস সময় লেগে যাবে, কিন্তু আপনি এই জুনের 1 তারিখ থেকে বেতনটা পাবেন। আশা করি এমপিও ভুক্তকরণ নিয়ে যত ধরনের জটিলতা ছিল বা আপনাদের যে জিজ্ঞাসাগুলো ছিল, আপনাদের মনের মধ্যে যে জানার আগ্রহটা ছিল, এই ভিডিওটির মাধ্যমে আপনারা সম্পূর্ণটি জানতে পেরেছেন। এবং NTRCA-তে জব পেতে হলে আপনার কি কি করতে হবে বা কতগুলো ধাপ বা পর্যায় রয়েছে, A to Z সব পর্যায়গুলো এই ভিডিওর মাধ্যমে আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন, কারণ NTRCA ও শিক্ষা সম্পর্কিত যে কোনো তথ্য সবার আগে আপনি আপনার মোবাইলে পেয়ে যাবেন। ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিন, যেন আপনার মতো এই ভিডিওটি দেখে আরও 10 জন মানুষ উপকৃত হতে পারে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু প্রকৃতপক্ষে বিদায় নিচ্ছি না, হাজির হব আরও একটি নতুন টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।